হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এই শর্ট লেকচারে। সেটা হচ্ছে আমরা যেটাকে বলি পিরিফর্মিস সিনড্রোম। বর্তমান যে আর্টিকেলগুলো সেগুলোতে পিরিফর্মিস সিনড্রোম না বলে এটাকে বলা হচ্ছে ডিপ গ্লুটিয়াল পেইন সিনড্রোম। কারণ অনেক ক্ষেত্রেই আমরা পেশেন্ট আমাদের কাছে আসে, তারা বাটাক পেইন কমপ্লেন করে, অনেক সময় পেইনটা পায়ের দিকে যায়। আমরা অনেক সময় ভুল ডায়াগনোসিস করে আমরা মনে করি সায়াটিকা। সায়াটিকা বলতে আমি বোঝাচ্ছি যে নার্ভ রুটে কম্প্রেশন হলে যে প্রবলেমটা হয়, টিপিক্যাল সায়াটিকা, সেই ধরনের সিমটম নিয়ে আসে, পেইন নিয়ে আসে। তো আমরা মনে করি হয়তো সায়াটিকা নার্ভ রুটে প্রবলেম, কিন্তু প্রবলেমটা কিন্তু তার পিরিফর্মিস মাসেলে অথবা তার গ্লুটিয়াল এরিয়াতে। তো এখানে কয়েকটা স্ট্রাকচার আছে। তোমার গ্লুটিয়াল এরিয়াতে পিরিফর্মিস মাসেল ছাড়াও অন্যান্য মাসেল যেমন অবটুরেটর ইন্টারনাস, জ্যামেলাস, জ্যামিলি যেটাকে বলে, তারপরে আরও বিভিন্ন স্ট্রাকচার আছে যেমন ব্লাড ভেসেল আছে। অনেক সময় টিউমারের কারণে অনেক সময় দেখা যায় যে সায়াটিক নার্ভের কম্প্রেশন হতে পারে। সেক্ষেত্রে পেশেন্টের তার গ্লুটিয়াল পেইন অথবা বাটাক পেইন ডেভেলপ হতে পারে। অনেক সময় পেইনটা পায়ের দিকেও রেফার হতে পারে। তো আমরা আগে যেভাবে শুধু বলতাম পিরিফর্মিস সিনড্রোম, কিন্তু দেখা গেছে যে এই পেইনটা পিরিফর্মিস ছাড়াও অন্যান্য মাসেল বা অন্যান্য প্যাথোলজির কারণেও হতে পারে। এই জন্য ইটস বেটার টু ইউজ দিস টার্ম ডিপ গ্লুটিয়াল পেইন। আমরা পিরিফর্মিস সিনড্রোম না ইউজ করে আমরা ডিপ গ্লুটিয়াল পেইন সিনড্রোম এই এই শব্দটা বা এই বাক্যটা আমরা ইউজ করতে পারি। তো পিরিফর্মিস সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয় যে যেসব পেশেন্ট গ্লুটিয়াল পেইন, বাটাক পেইন নিয়ে আসে, এদের ক্ষেত্রে 50%-এর মতো কেসই দেখা যায় পিরিফর্মিস মাসেলের কারণে হয় বা পিরিফর্মিস সিনড্রোমের কারণে হয়। কেন হয়? যদি বাটাকে কোনো ম্যাক্রো ট্রমা হয়, যে হয়তো পেশেন্ট পড়ে গিয়ে তার বাটাকের উপর পড়ে গেছে, অথবা হয়তো সে তার কোনো এক পাশে তার পকেটে সে একটা খুব থিক ওয়ালেট অথবা মানি ব্যাগ ইউজ করে এবং ওই মানি ব্যাগের উপর সে দীর্ঘ সময় বসে থাকে, সেখানে হতে পারে। বিভিন্ন মাসেল স্প্যাজমের কারণে হতে পারে। এইসব কারণে নার্ভটা যদি কোনো কারণে কম্প্রেসড হয় বা এন্ট্রাপ্ট হয়, সেক্ষেত্রে পেশেন্টের পিরিফর্মিস সিনড্রোম ডেভেলপ করতে পারে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা অ্যানাটমি আলোচনা করব এখানে। আমরা এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে সায়াটিক নার্ভ টিপিক্যালি পিরিফর্মিস মাসেলের নিচ থেকে আসে, কিন্তু অনেক সময় যেটা হয় যে অ্যানাটমিক্যাল ভেরিয়েশনের কারণে ক্ষেত্রে যেটা হয় যে নার্ভটা মাসেলের ভিতর থেকেও আসতে পারে। সেক্ষেত্রে যেটা হয় যে যদি পেরিফর্মিস মাসেলটা টাইট হয় কোনো কারণে, আমাদের পজিশন, আমাদের অ্যাবনর্মাল বায়োমেকানিক্সের কারণে আমাদের যদি পেরিফর্মিস মাসেলটা কোনো কারণে টাইট হয়ে যায় বা ওভার ইউজের কারণে টাইট হয়, সেক্ষেত্রে আমাদের সায়াটিক নার্ভটা কম্প্রেসড হতে পারে এখানে। তো সেক্ষেত্রে পেশেন্ট সায়াটিকা টাইপ সিমটম শো করে, সাধারণত পেইন কমপ্লেন করে। মোস্ট অফ দ্য টাইম পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল সিমটম নাও থাকতে পারে, যেমন মাসেল উইকনেস অথবা রিফ্লেক্স চেঞ্জ বা নামনেস, টিংলিং নাও থাকতে পারে। সাধারণত পেশেন্ট পেইনই কমপ্লেন করে অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু নিউরোলজিক্যাল সিমটমস থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে পেইন ইজ দ্য মেইন কমপ্লেন। কী কী সিমটমস পেশেন্ট নিয়ে আসবে? প্রেশার পেইন ইন দ্য বাটাক, যখন সে বসে, অনেকক্ষণ বসে থাকে শক্ত কোনো চেয়ারে, অথবা হাত দিয়ে যখন প্রেস করে, সে বলতে পারে গ্লুটিয়াল এরিয়াতে যে এখানে আমার ব্যথা করতেছে। পেইনটার সময় রেফার্ড হয় হিপের দিকে, থাইয়ের পেছন দিকে, পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই, অনেক সময় পায়ের দিকে আসতে পারে। কেন অ্যাগ্রিভেশন হয়? অনেক সময় প্রলং অ্যাক্টিভিটি, যেমন প্রলং সিটিং, প্রলং ওয়াকিং, স্কোয়াটিং, হিপ রিডাকশন, ইন্টারনাল রোটেশন, এই মুভমেন্টগুলো যখন পাটা ক্রস লেগ সে বসে, পাটা ক্রস করে পাটাকে ইন্টারনালি রোটেট করে বসে, তখন তার গ্লুটিয়ালে বা বাটাক এরিয়াতে পেইন ফিল করে। অনেক সময় পেইন ফিল করে একটু হাঁটাহাঁটি করলে পেইনটা কমে যায়, কিন্তু বেশি হাঁটাহাঁটি করলে আবার ব্যথা বাড়তে পারে। সাধারণত কোনো নিউরোলজিক্যাল সিমটমস থাকে না। এখানে আমি বলছি নন নিউরোলজিক্যাল ডিফিসিট, যেমন কোনো ডিপ টেন্ডন রিফ্লেক্স এটা কমবে না, নর্মালি থাকবে। মায়োটোমাল উইকনেস অথবা মোটর ফাংশন নর্মাল থাকবে। সব টেস্টগুলো আমরা করি অবজেক্টিভ অ্যাসেসমেন্টের মধ্যে আছে এসএলআর টেস্ট, স্ট্রেট লেগ রেইজ টেস্ট, ফেয়ার টেস্ট এবং পালপেশন। তবে পিরিফর্মিস সিনড্রোম অথবা ডিপ গ্লুটিয়াল
সিনড্রোম ডায়াগনোসিস করার আগে অবশ্যই আমাদেরকে পেশেন্টের লাম্বার স্পাইন, তার স্পাইন চেক করতে হবে, তার স্যাক্রাইলিয়াক জয়েন্ট চেক করতে হবে, তার হিপ, কোনো হিপ প্যাথোলজি যেমন FAI, ফিমোরোঅ্যাসিটিবুলার ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম, অথবা তার হিপ অস্টিওআর্থাইটিস আছে কিনা, এগুলো আমাকে রুল আউট করতে হবে। তো এখন আমরা কয়েকটা ভিডিও দেখি যে কীভাবে আমরা SLR টেস্ট করব, কীভাবে ফেয়ার টেস্ট করব। এখান থেকে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমি SLR টেস্টটা দেখি এখানে, তেমন আমরা সবাই জানি, তারপর একটু রিভিশন দেওয়া। This is a passive test done completely by the examiner while the patient is lying supine on the table. The patient's hip is internally rotated, adducted, and the knee placed into full extension. The examiner passively flexes the hip by lifting the straight leg until the patient complains of pain or tightness in the back of the leg. The examiner can lower the leg until the patient does not feel any symptoms, and then the patient can add active neck flexion, chin to chest, and check the effect of raising the leg again. Dorsiflexion, adduction, and internal rotation of the hip can be added while raising the leg for increased tension. আচ্ছা, এখানে এক্ষেত্রে যেটা হয়, পেশেন্টের SLR যখন আমরা টেস্ট করি, পেশেন্ট সাধারণত স্পাইনে পেইন ফিল করে না, সে কমপ্লেন করবে পেইন তার গ্লুটিয়াল এরিয়াতে অথবা থাইয়ে টাইটনেস অথবা পেইন অথবা উভয়টাই সে ফিল করতে পারে। পেশেন্ট সাধারণত SLR করার পর সিমটম না শো করে আমরা তখন হিপ লেগটা ইন্টারনাল রোটেশন করতে পারি, লেগটা রিডাকশন করতে পারি, এবং আমরা আরও যদি আমরা নেক ফ্লেকশন অ্যাড করতে পারি, নাও করতে পারি, ডিপেন্ডস অন পেশেন্ট সিমটম। সেক্ষেত্রে আমি বলছি যে কোন এরিয়াতে সিমটমটা শো করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নেক্সট, ফেয়ার টেস্ট, দ্যাট ইজ মোস্টলি ফর পিরিফর্মিস মাসল। আমরা টেস্টটা দেখি এখান থেকে। ফেয়ার টেস্টটা আমরা অন্য একটা ভিডিও দেখি, এখানে না দেখে আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। Before you conduct the test, make sure you have examined and excluded more prevalent pathologies in the lumbar spine and SI joint that could explain the patient's symptoms. To perform the test like shown in the study of Fishman, have the patient lie on the unaffected side with his upper hip flexed to 90 degrees, maximal adduction, and the upper knee flexed to 90 degrees as well. While both the acetabulae are kept vertical, apply upward and lateral pressure to the shin while passively rotating the hip internally to 45 degrees or as near as the patient can tolerate. This test is positive if the patient reports pain at the intersection of the sciatic nerve and the piriformis. তখন এখানে এটার মাধ্যমে পেশেন্ট আমরা পাইরিফর্মিস মাসলটাকে আমরা ফার্দার টেনশনে রেখে আমি সিমটমটাকে প্রডিউস করার চেষ্টা করতেছি। যদি এরকম হয় যে পেশেন্ট গ্লুটিয়াল এরিয়াতে বা বাটাক এরিয়াতে পেইন ফিল করে, তাহলে টেস্ট পজিটিভ। এটা মোস্টলি করা হয় পাইরিফর্মিস সিনড্রোমের জন্য অথবা ডিপ গ্লুটিয়াল সিনড্রোম। বোথ কেসেস দিস টেস্ট ইজ কাইন্ড অফ মোর reliable and more clinically significant. নেক্সট আমরা ট্রিটমেন্টে যাব। ট্রিটমেন্টে যাওয়ার আগে আমরা কিছু জিনিস আলোচনা করব এখানে। সেখানে আমি দেখানোর চেষ্টা করতেছি যে সায়াটিক নার্ভ, এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা নার্ভ রুট হচ্ছে L4, L5, S1, S2 এবং S3। যেসব পেশেন্টের নার্ভ রুটে কম্প্রেশন হয় তাদের প্রবলেমটা হয় এখানে স্পাইনে, বাট এখানে এই পেশেন্টের সায়াটিক নার্ভটা কম্প্রেসড অথবা এন্ট্রাপমেন্ট হয়েছে কোথায়, এখানে পাইরিফর্মিস মাসল, সেখানে এটা হতে পারে পাইরিফর্মিসের টাইটনেসের কারণে, অথবা এখানে যে সায়াটিক ফোরামেন আছে যেখানে, এখানে যে কোনো কারণে যদি কোনো স্পেস ন্যারোয়িং হয়, এটা হতে পারে যে কোনো স্পেস অকুপাইং লেশন, যেমন টিউমারের কারণে হতে পারে।
ব্লাড ভেসেলের অ্যাবনর্মালিটির কারণে হতে পারে, অথবা ছাড়া যে অন্য যে মাসেলগুলো এখানে আছে, যেমন ইন্টারনাল গ্যামিলি অথবা অবটুয়েটার ইন্টারনাস, দিস মাসেলগুলোর টাইটনেসের কারণে সমস্যাটা হতে পারে। প্রবলেমটা এখানে হবে, সিমটমটা পায়ের দিকে শো করবে। এটাকে অনেক সময় বলা হয় সিউডো সায়াটিকা। It's not a true sciatica, but it's called true pseudo. Pseudo means মিথ্যা, sciatica is not a true sciatica. তো instead of saying Piriformis syndrome, আমাদের উচিত বলা এটাকে deep gluteal syndrome, কারণ এটা কভার করে মোর ওয়াইড এরিয়া, যেটা আমরা জানি, কারণ এখানে বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। এই জন্য আমাদের মোর অ্যাকুরেট ডায়াগনোসিস উইল বি ডিপ গ্লুটিয়াল সিনড্রোম। ক্লিনিক্যাল ফিচার আমি বলছি নন ডিসকোজেনিক, মানে ডিস্ক ইনভলভমেন্ট হবে না, প্রবলেমটা হবে নার্ভ ট্রাঙ্কে, সাইটিক নার্ভ ইনভলভমেন্ট হবে বা নার্ভ এনট্রাপমেন্ট হবে কোথায়, গ্লুটিয়াল স্পেসে, এই জায়গাটাতে। সাধারণত পেশেন্ট সব আমাদের কাছে সব সিমটম নিয়ে আসে, তার মধ্যে সে বলে পোস্টিরিয়র হিপ পেইন, তার হিপে ব্যথাটা পায়ের দিকে যায়, রেডিকুলার সিমটম শো করতে পারে। প্রসেস ডিফিকাল্টি সিটিং উইথ মোর দেন 30 মিনিটস সিটিং করে অথবা তার চেয়ে বেশি, তাহলে সিমটমটা প্রডিউস হবে। নেক্সট আমরা ট্রিটমেন্টে চলে যাই। সো ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করতে পারি, যারা ক্লিনিকে আল্ট্রাসাউন্ড ইউজ করি, যেহেতু এটা ডিপ স্ট্রাকচার, এখানে অনেক থিক মাসেলগুলো, থিক মাসেল আছে, গ্লুটিয়াস মাসেল আছে, পেরিফর্মিস মাসেল আছে, যেহেতু থিক স্ট্রাকচার আমাদেরকে 1 মেগাহার্জ ইউজ করতে হবে। 1 মেগাহার্জ মানে যখন আমাদের ডিপ পেনিট্রেশন দরকার তখন আমরা 1 মেগাহার্জ ইউজ করি। আমরা জানি যেখানে সুপারফিশিয়াল এরিয়া আমরা জানি 3 মেগাহার্জ আমরা ইউজ করি, আর হাই ইন্টেন্সিটি ইউজ করতে হবে 2 to 2.5 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। 10 মিনিটস কেন? কারণ যেহেতু ওয়াইড এরিয়া কভার করতে হবে, যেন 10 মিনিটস ইউজ করতে হবে। এবং পজিশনটা হবে কি, পেশেন্টের পজিশনটা হবে ফেয়ার পজিশন। ফেয়ার পজিশন আমি যখন একটা ভিডিও দেখেছি যে পেশেন্ট সাইড লাইনে যাবে, তার সে হিপটা ফ্লেক্স থাকবে, অ্যাডাক্টেড এবং ইন্টারনালি রোটেটেড পজিশন থাকবে, সেই পজিশনে তার সেই পজিশনে আমাকে তার আল্ট্রাসাউন্ড ইউজ করতে হবে। অন্য ট্রিটমেন্টের মধ্যে যেমন আছে ড্রাই নিডলিং বা ইলেকট্রো আকুপাংচার, খুবই ইফেক্টিভ। তারপরে আমরা হট প্যাক ইউজ করি মাসেল রিল্যাক্স করার জন্য। এছাড়া মায়োফেশিয়াল রিলিজ টেকনিক, MFR মায়োফেশিয়াল রিলিজ, ART মিনস অ্যাক্টিভ রিলিজ টেকনিক, অথবা সময় পজিশনাল রিলিজ আমরা ইউজ করি, এবং পেশেন্টকে আমরা কিছু সেলফ স্ট্রেচিং এক্সারসাইজ দিয়ে দিই বাসায় করার জন্য। তো আল্ট্রাসাউন্ড আমরা জানি কীভাবে করতে হয়, এটা আমি আর ভিডিওতে দেখাচ্ছি না। নেক্সট ভিডিও আমি দেখাবো ড্রাই নিডলিং আর ইলেকট্রো আকুপাংচার। অনেকে আমরা প্র্যাকটিস করি ইলেকট্রো আকুপাংচার। আমি এখানে জাস্ট শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কোথায় নিডলটা আমরা কোন এরিয়াতে আমরা। This short video looks at the dry needling techniques for the piriformis muscle. Both medial and lateral trigger points may be present in the piriformis. Both trigger points may cause local irritation, with the more commonly seen lateral trigger point having a spillover into the posterior hamstring. To find the medial trigger point of piriformis, first locate the sacral base, the PSIS and the greater trochanter. Palpate for the trigger point between that central point and the border of the sacrum. সাইটিক নার্ভটা এখান থেকে পাস করেছে, আমাদের দুইটা ট্রিগার পয়েন্ট আছে, দুই পাশে দুইটা, আমরা দুইটা রিলিজ করলে পুরো পেরিফেরাস মাসেলটা আমরা রিলিজ করতে পারি, মাসেল টেনশন রিলিজ করতে পারি, যেটা সাইটিক নার্ভের উপরে যে কম্প্রেশন থাকে সেটা ফ্রি হবে। Depending on the patient's build, a 40 to 70 millimeter needle can be inserted at a 90-degree angle. সো একটা নিডল এখানে আর একটা নিডল এই জায়গাটাতে আমি প্লেস করব। অনেক সময় আমি এর সাথে ইলেকট্রিক স্টিমুলেটর ইউজ করতে পারি। ট্রিটমেন্ট টাইম মেবি 10 মিনিটস। এরপরে আমি হট প্যাক ইউজ করতে পারি যদি মাসেলটাকে রিল্যাক্স করার জন্য। বিফোর কোনো ম্যানুয়াল টেকনিক ইউজ করার আগে আমি হিটিং প্যাড ইউজ করতে পারি 10 মিনিটস। দেন আমি কিছু টেকনিক্স দেখাচ্ছি, যেমন কিছু মায়োফেশিয়াল রিলিজ অথবা অ্যাক্টিভ রিলিজ টেকনিক্স আমি এখানে ভিডিও দেখাবো।
So using your fist. থাম্ব ইউজ করতে পারি, থাম্ব প্রেশার। Or you could use an elbow. আর এই থাম্বের উপরে যদি মনে হয় যে বেশি প্রেশার পড়তেছে আমরা এলবো ইউজ করতে পারি। এলবো ইজ মোর কনভিনিয়েন্ট, আমি সাধারণত এলবো ইউজ করি মাসল রিলিজ করার জন্য। Next, we want to apply static pressure with passive motion. So this is where we get into the meat of this. So we're going to find a spot that was tender that we found during the other static motion, apply pressure, and then we're going to bring the leg up, and we're going to bring the leg into internal rotation while we apply pressure. So we're going to go from neutral outward like so. So neutral internal rotation while we apply static pressure. We're going to find areas that are tender. We could use a thumb or we could use a fist. Or we could use an elbow point. And as you move the femur, you should feel it moving posterior and anterior underneath your elbow. Finding another spot to work. So just working a variety of spots in the posterior pelvis right here. Okay. Next we're going to do static pressure with active motion. So I'm going to find a spot that maybe was a little tender or a little tight. And then I'm going to have Lindsay do this motion, go from here to here, Lindsay. Okay, go ahead. And then I'm going to apply pressure with my thumbs like this. এরপরে পেশেন্টকে আমি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ বাসায় করার জন্য বলবো। সেখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি কিভাবে প্রপার ওয়েতে আমি রিলিজ টেকনিক্সগুলো ইউজ করতে পারি। I'm going to show you a Piriformis Stretch, which is a small stabilizing muscle in your hip here. It's commonly used to help treat sciatic nerve pain, hip pain, back pain, knee pain. It's a commonly tight muscle that causes problems. So what you're going to do is you're going to lay down. The side that you're stretching, in this case my right leg, is going to cross over your opposite side. You're going to put one hand on top of your knee, the other hand over your ankle. And then you're slowly going to pull toward your opposite shoulder until you feel a stretch right through your glutes here. You should not feel a pinch in the front of your thigh. If you do feel a pinch, you might need to stretch your hip flexors first. If you get into this position and you don't feel a stretch, you can try raising up your opposite leg, grab behind your thigh, and then pull forward, and that'll help give you a more intense stretch. I'm going to hold the stretch 30 seconds to a minute. And that's your Piriformis Stretch. So positionটা আমাকে হোল্ড করতে হবে at least 30 seconds, but it could be even 1 minute. পেশেন্ট দিনে twice দুইবার করতে পারে, 3 to 4 repetitions each time. So 30 seconds to 1 minute hold each time. আর যদি পেশেন্ট যদি এরকম হয় যে তার সায়াটিক নার্ভ, আমি যখন এসএলআর টেস্ট করলাম, যখন তার এসএলআর টেস্ট পজিটিভ হয়, যদি পেশেন্ট কমপ্লেন করে তার থাইয়ের পেছনে বা গ্লুটেল এরিয়াতে মোর টাইটনেস অর পেইন, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে তার নার্ভ মোবিলাইজিং এক্সারসাইজ দিতে পারি। তো আমরা একটু দেখে নার্ভ মোবিলাইজিং এক্সারসাইজ কীভাবে করতে পারে পেশেন্ট।
এখানে আমি দুইটা ভিডিও দেখাবো, দুইভাবে পেশেন্ট করতে পারে, সুপাইন লাইংয়ে এবং সিটিং পজিশনে। আমরা দুইটাই দেখবো এখানে। পেশেন্ট এখানে স্ট্রেস ফিল করবে, ইচ্ছে করলে অ্যাট দ্য এন্ড পজিশনে সে 3 সেকেন্ড হোল্ড করতে পারে। So 3 second hold, 10 to 15 repetitions, 2 to 3 times a day. Okay. Okay, so next few things patient, কিছু টিপস পেশেন্টের জন্য। পেশেন্টকে বলা হবে যে prolonged sitting অ্যাভয়েড করার জন্য। Every 20 minutes patient should stand and walk. ড্রাইভিং যদি সে লং ড্রাইভে যায়, ফ্রিকোয়েন্ট স্টপস, বারবার সে স্টপ করা, আধা ঘন্টা পর পরে স্টপ করা, একটু হাঁটা, একটু স্ট্রেচিং করা। থিক ওয়ালেট অথবা মানি ব্যাগ ইউজ না করা ব্যাক পকেটে, এবং স্ট্রেচিং এক্সারসাইজগুলো কন্টিনিউ করা বোথ সাইডে, যাতে পরবর্তীতে বা ভবিষ্যতে এটা রিকারেন্স না হয়। তো আশা করি এই শর্ট লেকচারের মাধ্যমে আমরা কিছুটা উপকৃত হয়েছি। কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান রাইট মি। তো আশা করি এটা সবার জন্য কিছুটা হলে উপকার হবে। তো আশা করি ভবিষ্যতে আমরা আরও ছোটো ছোটো বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জন্য হয়তো আমাদের প্র্যাকটিস লাইফে অনেক উপকারী হবে, স্পেশালি যারা স্টুডেন্টস, যারা নিউ গ্রাজুয়েট, হোপফুলি দে উইল লার্ন সামথিং ফ্রম হিয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।